আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। জি, আমার জন্মভূমি বাংলাদেশ। এমন দেশটা বিশ্বে খুব পাওয়া আসলে কঠিন নানান কারণে। দুর্নীতি, অনিয়ম, ভালোবাসা, আতিথেয়তা, নানান কাজে আমাদের যেমন অনেক ভালো দিক আছে, অনেক খারাপ দিক আছে। তো খারাপ দিকগুলোর চেয়ে আমার মনে হয় যে আমরা বাঙালি জাতি হিসাবে অন্য রাষ্ট্র, অন্য দেশ এবং বিদেশি মানুষগুলোর প্রতি আমরা যথেষ্ট সহনশীল এবং মমতাশীল মেন্টালিটির অধিকারটা রাখি। এই কথাগুলো কেন বলছি আমাদের বাংলাদেশে আমরা 2017 সালের 25শে আগস্ট থেকে আশ্রয় দেওয়া 10 লক্ষ রোহিঙ্গাদের গত 2 বছরে প্রায় 6,000 কোটি টাকা খরচ করে আমরা যাদেরকে আশ্রয় দিয়েছি, সময়ের বিবর্তনে আজকে গতকালকে বা গত পরশুদিন আপনারা দেখেছেন যে একটা বিশাল দুর্ঘটনা এই রোহিঙ্গা শ্রেণী ঘটিয়ে দিচ্ছে, আর সামনে একটা বড় অশনি সংকেত আমাদের বাঙালি জাতির জন্য অপেক্ষা করছে। কম বেশি সবাই দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে রোহিঙ্গারা আপনার বাংলাদেশ সরকারের অনুমতি না থাকা সত্ত্বেও তারা বিশাল এক মহাসমাবেশ করেছে, যেখানে আপনার কয়েক লক্ষ রোহিঙ্গারা উপস্থিত হয়েছিল। আর সেই রোহিঙ্গাদের আপনার কিছু শর্ত এবং দাবি সরকারের প্রতি প্লাস মিয়ানমার সরকারের প্রতি আপনার ছুড়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত 22শে আগস্ট বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের আপনার প্রত্যাবর্তনের যেই সুযোগটা শুরু হয়েছিল 3450 জনের, আমার আগের একটা ভিডিও আছে দেখে নেবেন। সেই জায়গা থেকে তারা বাংলাদেশ থেকে যাবে না, একজন রোহিঙ্গাও কিন্তু যায়নি। এখন গতকালকে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে আপনারা খেয়াল করবেন যেখানে রোহিঙ্গাদের ঠিকমতো 3 বেলা খাবার জোটার কথা না, তারা ধবধবে চকচকে সাদা পরিমার্জিত কাপড়, তারপর হচ্ছে আপনার নতুন নতুন পোশাক, ইভেন আপনার ইংরেজিতে ব্যানার, তারপর হচ্ছে যে বিভিন্ন লিফলেট, এগুলোতে আপনারা তারা খুব সুসজ্জিত ওয়েল অর্গানাইজড ভাবে এই সমাবেশটা করেছে, যেটা দেখলেই বোঝা যায় যে এর ভিতরে কিছু কিন্তু রয়ে গেছে। তো সেই কিন্তুগুলো কি, আমরা প্রথমে কিছু ছবি দেখে আসি। আপনি ছবিগুলো দেখলে আসলে বুঝবেন যে এখানে আসলে কোথাও না কোথাও একটা বড় ধরনের ষড়যন্ত্র বাংলাদেশ সম্পর্কে চলছে। তো দেখুন ছবিগুলো দেখুন। ছবিগুলো নিশ্চয়ই দেখেছেন। ছবিতে যেই ব্যক্তিটাকে আপনি দেখলেন অরেঞ্জ কালারের যে ড্রেস পরা, তার নাম হচ্ছে মুহিবুল্লাহ। আমি সঠিক শতভাগ শিওর না, তারপর চেহারাটা কিছুটা ম্যাচ খাচ্ছে। যখন প্রিয়া সাহা বাংলাদেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে নালিশ করেছিল, তখন এই ব্যক্তিটাও একজন রোহিঙ্গা প্রতিনিধি হিসেবে আপনার ডোনাল্ড ট্রাম্পের সামনে কথা বলেছিল, যদিও তিনি তখন বাংলাদেশ সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলেননি, তিনি মিয়ানমার সম্পর্কে বলেছিলেন। তো এই মুহূর্তে রোহিঙ্গারা আপনার বাংলাদেশের আনাচে কানাচে নানান জায়গায় নানান ধরনের অপকর্মে জড়িত রয়েছে। যারা নিয়মিত সংবাদ পোর্টালগুলো দেখেন তাদের জানার কথা যে গত কিছুদিন আগে আমার একটা ভিডিও আপলোড করা ছিল যে আপনার ডেকে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা করলো রোহিঙ্গারা। এই খবরটা প্রকাশ হওয়ার পরে আপনার আমাদের বাঙালিদের মাঝে আমরা এমন একটা জাতি যে আমরা নিজেরা ভাই ভাইয়ে কামড়াকামড়ি করবো, বহির শত্রু যখন আমাদের কাছে মাইরা যায় আমাদের খুব আনন্দ লাগে। আমি ওই ভিডিওটার মধ্যে অনেকেই দেখেছি যে যুবলীগ নেতাকে হত্যা করেছে, আপনি খুব উল্লাস প্রকাশ করেছেন। ধিক্কার এবং নিন্দা আপনার প্রতি। আপনি নিজে আপনার শত্রুকে রাজনৈতিক কারণে যখন প্রতিহত করতে পারছেন না, তখন আপনি বহির শত্রু যখন এসে আপনাকে মারলো, আপনার ভাইকে, আপনি মনে করছেন খুব কাজের কাজ করছে, এটা কিন্তু ভালো না। আজকে যখন আপনার ভাইকে মেরে গেছে আপনি খুশি উল্লাস প্রকাশ করতেছেন, রোহিঙ্গারা এগুলো দেখে, ফেসবুকে আপনার স্ট্যাটাসে বিভিন্ন জায়গায় এগুলো দেখে, তারা বলছে আমাদের মাঝে যে অমিল রয়েছে। তো এটা আসলে ভালো না। তো এটা একটা কর্ম তারা করেছে। বিভিন্ন সময় পুলিশের সাথে তারা আপনার কি বলে যে সন্ত্রাসী কর্মকাণ্ডে বেশ কয়েকজন পুলিশের উপরে তারা আক্রমণ করেছে। পুলিশের প্রতিও আমাদের অনেক অ্যালার্জি আছে, আমি জানি, এটার জন্য অনেকেই পজিটিভ কথা বলেন যে ঠিকমতো আছে, দিছে ধোলাই, বাট এগুলো ভালো না। তার মধ্যে আপনি যদি আরেকটু খবর দেখেন, এ পর্যন্ত রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গারা নিজেদের মাঝে আপনার প্রায় 43 জন রোহিঙ্গাকে হত্যা করেছে। তার মানে একটা বিশাল একটা সন্ত্রাসী নেটওয়ার্কিং তারা গড়ে তুলেছে। তারপরে হচ্ছে যে পুলিশের হাতে এই পর্যন্ত প্রায় 25 জন রোহিঙ্গা ডাকাত ধরা পড়েছে, আপনার ভারী অস্ত্রসহ, বন্দুক, কাটা রাইফেল, তারপর হচ্ছে নানান ধরনের দেশি বিদেশি অস্ত্র। আর রোহিঙ্গাদের কাছে এই যে অস্ত্র আসছে, আপনারা জানেন যে গতকালকে কয়েকটা ছবি প্রকাশিত, আমি ছবিগুলো দিব, আপনারা দেখে নিন যে প্রায় 1 লক্ষর উপরে দেশীয় বিভিন্ন অস্ত্র আপনার রোহিঙ্গাদের কাছে এখন স্টকে আছে, যেগুলা
মুক্তি নামে একটা এনজিও সংস্থা, যারা বিভিন্ন সময় রোহিঙ্গাদেরকে আপনার দিচ্ছেন। তো তাদের দাবি হচ্ছে যে মুক্তি যে এনজিও সংস্থা, তারা বলছে যে গৃহস্থালী বা প্রাত্যহিক কাজে যেমন কুড়াল, দাও, তারপর হচ্ছে খুন্তি, নিড়ানি, এরকম নানান ধরনের। তো আপনারা জানেন যে রোহিঙ্গারা যেখানে থাকে সেখানে কিন্তু তারা লাকড়ি থেকে গ্যাসের পরিমাণটা বেশি ইউজ করা হয়। আর এক একটা দাও, যারা কামার যারা আছেন ওইখানে টেকনাফ এবং উখিয়ার যে কামারদের বক্তব্য এসেছে যে এক একটা দাও কিন্তু আপনার 4 থেকে 5 বছর যাবে। তো তারপরে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ দাও, সেনি, কুড়াল, খুন্তি এগুলোর যে অর্ডার করা হচ্ছে, তার মানে হচ্ছে ভিতরে কোথাও না কোথাও অন্য ধরনের কোনো পরিকল্পনা চলছে, যেগুলোর পিছনে আমাদের বাঙালিরা অনেকাংশেই দায়ী। বাঙালিদের সহযোগিতা ছাড়া এটা কিন্তু সম্ভব না। অনেক রোহিঙ্গারা এই মুহূর্তে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গেছে, বাংলাদেশিদের বিয়ে করছে। বাংলাদেশের একটা দালাল শ্রেণী পয়সার লোভে আপনার এই ধরনের কাজগুলোতে রোহিঙ্গাদের কিন্তু আপনার সাপোর্ট করে যাচ্ছে। আর তারা হচ্ছে আপনার বিভিন্ন নামে বেনামে এনজিওগুলোর মাধ্যমে কাজ করে যাচ্ছে। তো এই এনজিওগুলো করে কি আপনার বিদেশ থেকে এরকম বিভিন্ন ছবি টবি দেখাইয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণ আনে, আইনে নিজেরা মাইরা খেয়ে ফেলে। তো তারা কিন্তু চাচ্ছে না যে বাংলাদেশ থেকে আপনার রোহিঙ্গারা বিদায় হোক। তারপরে স্থানীয় যারা আছে টেকনাফ এবং উখিয়া, কক্সবাজারের, তাদের সাথে রোহিঙ্গারা কিন্তু নানান সময় আপনার নানান ধরনের বিতর্কে জড়িয়ে যাচ্ছে। স্থানীয়দের তারা গ্রুপ করে করে মারছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একদিন থেকে না, লাস্ট কয়েক মাস ধরে রোহিঙ্গাদের এই যে অবস্থানটা, আপনারা আমার আরো কয়েকটা ভিডিও আছে দেখে নেবেন, আমি কিন্তু প্রতিনিয়ত আপলোড করি। আমরা বেসিক্যালি ডিসি সাহেবের ভিডিও যেমনি দেখি বা এগুলো সম্পর্কে যতটা আমরা আলোচনা করি, কিন্তু আমরা এইসব ব্যাপারগুলোতে, মেজর ব্যাপারগুলোতে হাত দেই না। হাত দেয় না কেন আমি জানি না, কোনো অজানা কারণে। এসব খবর মানুষের কাছে খুব আকর্ষণীয় হয় না, তবে এখন এটা সামনে এসেছে। এখন যারা কক্সবাজারে আছে, যারা আপনার টেকনাফে আছে, তাদের জন্য খুব বড় ধরনের সমস্যা হলেও আমরা যারা অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ আছি, আমাদের জন্য এটা আমরা এতটা সিরিয়াসলি নিচ্ছি না। কিন্তু এই রোহিঙ্গারা আপনার টুডে টুমোরো আমাদের জন্য খুব বড় ধরনের একটা বোঝা হয়ে দাঁড়াবে। আমরা বলছি না যে রোহিঙ্গাদেরকে আমরা পিটিয়ে বের করে দিব। আমার কথা হচ্ছে রোহিঙ্গারা বিপদে পড়ছিল, তারা আসছে, আমরা একজন মুসলমান হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি। 71 সালে আমরা শরণার্থী ছিলাম, বাট আমরা আমাদের দেশে ব্যাক করছি। আমরা ভারত সরকারের কাছে কোনো স্পেশাল কোনো দাবি করি নাই যে আমাদের এই শর্ত দিতে হবে। তো রোহিঙ্গাদের যে শর্ত, সেগুলো হচ্ছে ওই দেশের সরকারের কাছে। এই ব্যাপারে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব একে আব্দুল মোমেন মনে হয় ওনার নাম, উনি বলেছেন যে এটার পিছনে আপনার যে অর্গানাইজড একটা এই সমাবেশটা করা হয়েছে, আর এটার ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো অনুমতি তারা নেয়নি। তার মানে হচ্ছে একটা এই প্ল্যান ছাড়া এত বড় অনুষ্ঠান এত সুন্দর করে আয়োজন করা সম্ভব না। তার মানে এটার পিছনে দেশি বিদেশি নানান চক্র পলিটিক্যালি আপনার এটাতে ইনভলভ আছে। আপনারা জানেন রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আপনার পাকিস্তানি কিছু আপনার জঙ্গি গোষ্ঠীর আনাগোনা আছে, ভারতীয় কিছু আপনার বর্ণবাদী গোষ্ঠীর আনাগোনা আছে, নানান ধরনের গোষ্ঠী। তারপর আমেরিকারও কিছু এখানে টেকনোলজি তারা ব্যবহার করতেছে বিভিন্ন এনজিওগুলোর মাধ্যমে। আমার মনে হয় আর কি যে এটার ব্যাপারে আমাদের সবার খুব স্ট্রংলি কথা বলা দরকার। একজন মুরব্বীর একটা বক্তব্য নিশ্চয়ই অনেকে শুনেছেন, আমি ছবিটা দিচ্ছি। তো এই মুরব্বীর যে বক্তৃতা, আমি জানি না কাকাকে আবেগে এসে বলছে নাকি না সিরিয়াসলি কথাগুলো বলছে। যদি ওনার কথাগুলো সিরিয়াসলি হয় তাহলে এটা সম্পর্কে মাথা ব্যথা করানো উচিত আমাদের। নয়তো ওই দিন বেশি দূরে না, যেদিন আমার মনে হয় যে বাংলাদেশি স্থানীয় বাংলাদেশিদের সাথে আপনার রোহিঙ্গাদের একটা বড় ঝামেলা বাঁধবে। আপনারা জানেন যে এই ওমর ফারুক যুবলীগ নেতাকে যে হত্যা করছিল, তার লাশটা পর্যন্ত রোহিঙ্গারা আনতে দেয়নি। পরে যখন পুলিশ গিয়েছে লাশ উদ্ধার করে আনতে, সেখানে পুলিশের সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়েছে রোহিঙ্গার আপনার ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে। রোহিঙ্গাদের ভিতরে একটা মিয়ানমার সরকারের একটা চক্র আছে, যারা আপনার যেসব রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ফেরত যেতে চাচ্ছে মিয়ানমার, তাদেরকে নানান ধরনের ভয় ভীতি, তারপর হচ্ছে আপনার টাকা পয়সা দিয়ে নানানভাবে ম্যানেজ করার চেষ্টা করতেছে যে বাংলাদেশে তারা এক ধরনের সেটেলমেন্ট চাচ্ছে। যদি এটা হয়ে যায়, রাজনৈতিক কারণে আমাদের দেশের নেতারা নানান ধরনের সময় নানান ধরনের আপনার কি বলে পদক্ষেপ নেন, তবে রোহিঙ্গা পদক্ষেপটা মানবিক ছিল, আমি সেটা পক্ষে ছিলাম। যখন আসছে তখন আমরা মানুষ হিসেবে তাদেরকে সাহায্য করেছি। কিন্তু এখন যে সিচুয়েশনে যাচ্ছে, এটা যদি এখন থেকে সরকার কঠোরভাবে দমন না করে, আপনার আন্তর্জাতিক বিশ্বে নিজেদের ভাবমূর্তি রক্ষার লেগা, ভাই আমার দেশের ভিতরে বস্তিতে যখন আপনার 3000 মানুষ পুইরা মরছে, তারপর হচ্ছে এত হাজার ঘর বাড়ি পড়ছে, তাদের জন্য কিন্তু রোহিঙ্গাদের মতো আমরা ফেসিলিটিস দিচ্ছি না। আমি রোহিঙ্গা বিরোধী না, বাট আমার কথা হচ্ছে যে তোমরা আমার এখানে আসছো, আমার ফ্যামিলিতে আসছো, আমি তোমাদের খাওয়াইছি পড়াইছি, বাবা আমার ফ্যামিলির মানুষের গায়ে হাত দিলে আমি কিন্তু তোমার পক্ষে না। তবে সব রোহিঙ্গারা তো এগুলোর সাথে জড়িত না, একটা চক্র যারা কাজ করছে। কিন্তু তারপরেও তাদেরকে সুন্দরভাবে যদি না যায়, তাহলে প্রেশার ক্রিয়েট করেও বাংলাদেশ থেকে মিয়ানমার সরকারের উপরে আপনার এগুলাকে বের করা দরকার। যদি না হয়, টুডে টুমোরো আপনি দেখবেন যে বাংলাদেশের ভিতরে একটা গৃহযুদ্ধ প্লাস একটা জঙ্গি চক্রীয় গোষ্ঠী কিন্তু তৈরি হয়ে গেছে। পরে দেখা গেছে আমরা এগুলোর বন্দুক দিয়ে পিটিয়ে পিটিয়ে বের করতে হবে, সরকারের তখন ভাবমূর্তি কিন্তু যাবে। তো একবারে ফাইনালি লাথি উষ্টা না দেওয়া
ওই পর্যায়ে না যাইয়া এখন থেকে মিয়ানমার সরকারকে আপনার প্রয়োজনে সরকার সরাসরি আপনার কি বলে যে মিটিং কইরা এই মিটিং সিটিং এ কাজ হবে না, এখন ডাইরেক্ট হুমকি দিতে হবে মিয়ানমারে যে লয়া যাও তুমি এগুলা। হ্যাঁ, মিয়ানমার তো কারো পাত্তাই দিচ্ছে না, আমি বুঝি না মিয়ানমার কারো কেন পাত্তা দিচ্ছে না, আর আমরা বাংলাদেশের আমাদের কেন এত এখন এটা নিয়ে ঠেকা পড়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে রোহিঙ্গারা যারা আছেন ভাই, আমরা আপনাদের বিরোধী না, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের মুসলমান ভাই, আপনারা আমাদের প্রতিবেশী ভাই, এতদিন ছিলেন। এইখানে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশ সরকারের কাছে, বাঙালির কাছে আপনার কোনো দাবি নেই। আমরা যে খাওয়াচ্ছি আপনি নিমখারামি করছেন এটা তাহলে, আর এই নিমখারামির পরিণাম কিন্তু ভালো হবে না, সেটা আপনারা ভালো করে বলছেন। মিয়ানমার বাংলাদেশ থেকে অনেক দুর্বল একটা দেশ, ওইখান থেকে আপনাদের পিটায় বের করছে। আমরা যদি ইচ্ছে করি 24 ঘন্টার ভিতরে খালি করে দিতে পারি আপনাদেরকে। তো আমরা চাচ্ছি না এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসে যেতে। সরকার ভালো জানেন এসব ব্যাপারে, প্রশাসনের যারা জড়িত আছেন। তো আমি দেখেছি বাংলাদেশের এমপি মন্ত্রীরা অনেকে আছেন যারা এখন কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে একটু কঠোর বক্তব্য দিচ্ছেন। তো এটা পজিটিভ, রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক, তারা তাদের দেশে গিয়ে ভালো থাকুক, আমরা আমাদের মতো ভালো থাকি। প্রয়োজনে সাহায্য প্রয়োজন লাগলে কিছু ত্রাণ আমরা দিব, আমরা দিয়েছি ব্যক্তিগতভাবে। আমি আমার একটা অর্গানাইজেশন আছে ইউনাইটেড 16/2017 সালে আমি প্রায় 2 লক্ষ টাকা অনুদান আমাদের সংগঠন থেকে পাঠাইছি। তো আমরা প্রয়োজন আপনারা মিয়ানমার যান, আবার ভালো করে আমরা আবার পাঠাবো ত্রাণ, এটা নিয়ে ইনশাল্লাহ চিন্তা হবে না। তো ঘরের ছেলে ঘরে ফিরে যান, শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রেখে দেন। আর আমরা যারা আছি, আপনি যারা আমাকে দেখছেন, আমাদের প্রত্যেকের জায়গা থেকে রোহিঙ্গাদের ব্যাপারে কিন্তু আন্দোলনটা শুরু করা উচিত। আমি আমার আগের 3টা ভিডিও আছে, এটা নাম্বার 4 রোহিঙ্গা নিয়ে। এই ভিডিওগুলো আপনারা খুব দেখেন না, দেখে নেবেন, এখানে নানান ধরনের তথ্য আমি দিয়েছি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেকে আছেন আমার এই ভিডিওর পরেও আমার গালাগালি করবেন, আপনাদের গালাগালি করার স্বভাব, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আর দেখতে থাকেন, গালাগালি একসময় বন্ধ হয়ে যাবে, আগের থেকে অনেকটা বন্ধ হয়েছে। ধন্যবাদ সবাইকে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করবেন। আর ভালো না লাগলে দেখতে থাকেন, ভালোবাসা আদায় করে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।